আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বায়োমেড। আজকে আমরা ফার্মাকোলজির আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক করব, সেটি হলো ডায়াবেটিস মেলাইটাস। তাহলে চলো শুরু করা যাক। সো ডায়াবেটিস মেলাইটাস নিয়ে যদি আমরা পড়তে যাই, প্রথমে আমাদের যেটা জানতে হবে ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশনটা কী। সো ডায়াবেটিসটা হলো মূলত একটা মেটাবলিক ডিসঅর্ডার। আর এই মেটাবলিক ডিসঅর্ডারটা কীভাবে হবে, এটা হবে আমার ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া বা ব্লাডে যে গ্লুকোজের লেভেল আছে সেটা বেড়ে যাবে। এখন ব্লাডে গ্লুকোজের লেভেল কখন বাড়বে? ব্লাডে গ্লুকোজের লেভেল বাড়বে যদি আমাদের বডির যে ইনসুলিন আছে, ইনসুলিনটার পরিমাণ কমে যায় বা ডেফিসিয়েন্সি দেখা দেয়। কারণ ইনসুলিনের কাজ হলো কি, ইনসুলিন হলো আমার যে ব্লাড আছে, ব্লাড থেকে গ্লুকোজটাকে সে কী করে, গ্লুকোজটাকে সে সেলের ভিতরে নিয়ে যায়। এটা হলো ইনসুলিনের কাজ। এখন যদি আমার বডিতে ইনসুলিনের অভাব থাকে, সেক্ষেত্রে আমার ব্লাড থেকে গ্লুকোজটা সেলের ভিতর যাবে না এবং এজ এ রেজাল্ট আমার হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা কথা বলছে যে অ্যাবসোলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। সো অ্যাবসোলুট অ্যান্ড রিলেটিভ ডেফিসিয়েন্সি কেন বলা হয়েছে এই টার্মটা আমরা একটু পরে ক্লিয়ার হবো। তাহলে এটা হলো আমাদের এখান থেকে যে ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশন। এখন নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো ডায়াবেটিস মেলাইটাসের যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো এখান থেকে আমরা জেনে রাখি যে ডায়াবেটিস মেলাইটাসটা দুই ধরনের হতে পারে, একটা হলো টাইপ 1 আর একটা হলো টাইপ 2। টাইপ 1টাকে বলা হবে জুবেনাইল, যেটা আর্লি এজ নর্মালি 30 বছরের কমে যদি কোনো ইয়ঙ্গার পিপলের ক্ষেত্রে ডায়াবেটিস হয় সেটাকে আমরা টাইপ 1 বলে থাকি। আর টাইপ 2 হলো যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়, নর্মালি 40 ইয়ারের পরে নর্মালি হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এটার ক্লাসিফিকেশনটা জেনে নিলাম। এখন ডায়াবেটিস হলো মেইনলি এই দুইটা কারণে হয়ে থাকে। তো এই যে টাইপ 1 যেটা আছে, টাইপ 1-এ নর্মালি আমার যেটা হয়, টাইপ 1-এ আমার বডিতে ইনসুলিনের প্রোডাকশন হয় না, আমার বডিতে ইনসুলিন প্রোডাকশন কমে যায়। সো ইনসুলিনের প্রোডাকশন কমে যায় বা জিরো হয়ে গেলে যেটা হয় সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কী হয়, আমার বডি থেকে ইনসুলিন, আমার বডিতে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, কিন্তু ইনসুলিনটা গিয়ে আমার যে সেলের রিসেপ্টরে কাজ করার কথা, রিসেপ্টরে কাজ করার পরে সে ব্লাড থেকে গ্লুকোজটাকে নিয়ে নিবে, ওই রিসেপ্টরগুলোতে সে ঠিকভাবে কাজ করতে পারে না। রিসেপ্টরগুলোর যে ইনসুলিন আছে, ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায়। সো এটাকে আমরা বলে থাকি টাইপ 2 ডায়াবেটিস। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে কী হলো, আমার বডিতে ইনসুলিনের পরিমাণ কমে গেছে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমার বডিতে ইনসুলিনের পরিমাণ ঠিকই আছে, কিন্তু আমার বডিতে ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না। তাহলে আমরা এতটুকু জিনিস দেখে নিলাম। এছাড়াও ডায়াবেটিসের আরও কিছু কজ আছে, যেমন কারো যদি জেনেটিক ডিফেক্ট থাকে, জেনেটিক ডিফেক্টের কারণে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে না, অথবা অন্যান্য কারণে হতে পারে, যেমন কিছু এন্ডোক্রাইন কজ আছে। এন্ডোক্রাইন কজগুলো এখানে ইম্পর্টেন্ট, যেমন অ্যাক্রোমেগালি, পুশিং সিনড্রোম এবং হলো গিয়ে ফিওক্রোমোসাইটোমা। এই এন্ডোক্রাইন ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা ডায়াবেটিস মেলাইটাসটা দেখতে পাই। ওকে, তাহলে এই জিনিসটা আমরা জেনে নিলাম। এছাড়া জেনেটিক কিছু সিনড্রোম আছে যেখানে আমরা ডায়াবেটিস দেখতে পাই, যেমন ডাউন সিনড্রোম, ক্লিনেফেটার সিনড্রোম এবং হলো টার্নার সিনড্রোম। সো এগুলোতেও আমরা এই জিনিসগুলো দেখতে পাই, এগুলো হয়তো আমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু জিনিস দেখে নিলাম, আমরা ডায়াবেটিসের ডেফিনেশন দেখলাম এবং টাইপসটা দেখে নিলাম। এখন নেক্সট এখানে আবার এই যে ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করা হয়েছে। টাইপ 1-এ অলরেডি আমি বলে ফেললাম এটা কাদের ক্ষেত্রে হবে, ইয়ঙ্গার পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে হবে। তবে এখানে আমাদের যেটা মেইনলি মনে রাখতে হবে, এই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা নর্মালি আমাদের অটো ইমিউন কোনো যদি সমস্যা থাকে, আমাদের অটোইমিউন যে ডিজিজ আছে সেটার কারণে হয়ে থাকে। তাহলে এটা বলছে যে অটোইমিউন মেডিয়েটেড প্যানক্রিয়াটিক আইলেট সেল ডিস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমাদের অটোইমিউন ডিজিজের কারণে টাইপ 1 ডায়াবেটিসটা হয়ে থাকে। অপরদিকে টাইপ 2 ডায়াবেটিস যেটা আছে, সেটা কি হয়, আমার যে রিসেপ্টর আছে, রিসেপ্টরের যে সেন্সিটিভিটিটা বা রিসেপ্টরের যে কাজ করার ক্ষমতা সেটা কমে যায়। আর এটা কখন হয়ে থাকে, এটা নর্মালি আমাদের যে এইজ 40 ইয়ার ক্রস করে ফেলে তখন হয়। আর টাইপ 1টা নর্মালি 30 ইয়ারের নিচে হয়। তাহলে দেখো এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে, যেটা 40 ইয়ারের নিচে হয় এটা 40 ইয়ারের পরে হয়। এটা টাইপ 1টা আনকমন, টাইপ 2টা টাইপ 1-এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আনকমন, কিন্তু টাইপ 2 যেটা, টাইপ 2-র ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটা থাকে। এখানে যদি এটা আনকমন দিছে, বাট এটা ফ্যামিলি হিস্ট্রিটা টাইপ 2 এর ক্ষেত্রে কমন হবে। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখে নিব, এগুলো ইজি জিনিস, এগুলো নিয়ে আসলে এত বেশি ডিটেলসে কিছু আলোচনা করার মতো নাই এবং এখান থেকে কোশ্চেন করেও না। তো নেক্সট এখানে যে টপিকটা আছে সেটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম। সো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা মূলত কি, এটা হলো নর্মালি যে প্রেগনেন্সি আছে, ফার্স্ট টাইম প্রেগনেন্সির ক্ষেত্রে যদি ডায়াবেটিস দেখা যায় সেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তার এটা নর্মালি কখন হয়, এটা ফার্স্ট টাইম যে প্রেগনেন্সি আছে, ফার্স্ট প্রেগনেন্সির লাস্ট যে লাস্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে নর্মালি হয়ে থাকে। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিব। এখন আমরা যেটা জানবো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের যে ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কী কী ক্লিনিক্যাল ফিচার দেখা যায়। সো ডায়াবেটিস মেলাইটাসের ক্লিনিক্যাল ফিচারগুলোকে আমরা মেইনলি 3 পি দ্বারা মনে রাখতে পারি। কী কী, আমাদের প্রথম ফিতে হলো পলিউরিয়া। পলিউরিয়া মানে কি, ফ্রিকোয়েন্ট
ইউরিনেশন। নেক্সট হলো গিয়ে পলিডিপসিয়া। পলিডিপসিয়া মানে হলো এক্সেসিভ থার্স্ট। আর এরপরে আছে পলিফেজিয়া। পলিফেজিয়া হলো এক্সেসিভ হাঙ্গার। সো এগুলা কোনটা কি কারণে হয়, পলিইউরিয়া কেন হয়, পলিডিপসিয়া কেন হয়, পলিফেজিয়া কেন হয়, এগুলো আমরা অলরেডি ফিজিওলজিতে ফার্স্ট পেজে পড়ে আসছি। এরপরও আমি যদি একেবারে শর্টভাবে বলতে চাই, পলিইউরিয়াটা হয় কেন, কারণ আমার ইউরিনের সাথে গ্লুকোজটা চলে যাচ্ছে এবং গ্লুকোজ ওয়াটারকে অ্যাট্রাক্ট করার মাধ্যমে আমার ইউরিনের পরিমাণটা বাড়ায় দিচ্ছে। নেক্সট যদি আমি এখানে বলি পলিডিপসিয়া। পলিডিপসিয়াটা কেন হবে, আমাদের থার্স্টের পরিমাণ বেড়ে যাবে, যেহেতু আমার বডি থেকে ইউরিনেশনের মাধ্যমে ফ্লুইড লস হয়ে যাচ্ছে। সো আমার যে থার্স্ট আছে, থার্স্টের পরিমাণটা বেড়ে যাবে। আর পলিফেজিয়াটা কেন হবে, পলিফেজিয়াটা হবে মূলত কারণ আমার বডিতে যে গ্লুকোজটা তো সেলে যেতে পারছে না। সো গ্লুকোজটা যেহেতু সেলে যাচ্ছে না, তাই আমার এখানে কি হবে, আমার বডি বুঝবে যে আমি কোনো খাবার খাচ্ছি না। সো এই খাবারের ডেফিসিয়েন্সিটা পূরণ করার জন্য তখন আমার বারবার খিদা পাবে বা পলিফেজিয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি, যদিও এগুলো আমাদের ফিজিওলজির পড়ালেখা। নেক্সট আসো, এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের যে ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস মেলাইটাসে আমরা কী কী কমপ্লিকেশন দেখতে পাবো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশনে দেখা যায়, বাট যেগুলো মেজর সেগুলো হলো রেটিনোপ্যাথি বা ক্যাটারেক্ট ফর্মেশন হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, নেপ্রোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক কোমা হতে পারে, এছাড়াও আলসার খুব কমন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ফিচার হিসেবে ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে দেখে থাকি। সো আশা করি এটা আমরা সকলে বুঝতে পারলাম। এখন নেক্সট আমরা যেটা জানবো প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক জিনিসটা কি, প্রি ডায়াবেটিক হলো যদি আমাদের ইম্পেয়ার্ড ফাস্টিং যে গ্লুকোজ আছে, প্রি ডায়াবেটিক হলো গিয়ে এখনও ওই ব্যক্তির ডায়াবেটিস হয় নাই, বাট নিয়ার ফিউচারে তার ডায়াবেটিস হওয়ার একটা ভালো পসিবিলিটি আছে, তাদের আমরা প্রি ডায়াবেটিক বলে থাকি। তো প্রি ডায়াবেটিকের যে প্যারামিটার সেটা হলো আমাদের যে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা আইএফজি, এবং আরেকটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই দুইটা দ্বারা আমরা প্রি ডায়াবেটিকটা বুঝে থাকি। যেমন ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজের ক্ষেত্রে আমরা আমাদের যে প্লাজমা গ্লুকোজ লেভেল সেটা কত পাবো, সেটা পাবো 6.1 থেকে 7.0। যদি এই রেঞ্জের মধ্যে আমি পেয়ে থাকি তাহলে আমি বলতে পারি যে এই লোকটা প্রি ডায়াবেটিক, তার নিয়ার ফিউচারে ডায়াবেটিস হওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে। নেক্সট আসো এখানে যেটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা আইজিটি। আইজিটির ক্ষেত্রে কোনো পেশেন্টের আইজিটি যদি আমরা বের করে দেখি যে তার সেটা হলো 7.8 থেকে 11.1। সো তার ক্ষেত্রে আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স যে লেভেলটা আছে এটাকে আমরা প্রিডায়াবেটিক বলতে পারি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিব, এগুলো আসলে আমাদের পরীক্ষায় ওইভাবে দিবে না। এখন আসো আমাদের যেখান থেকে মেনলি পড়া সেটা হলো ড্রাগস অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের কী কী ড্রাগ আছে। তো ডায়াবেটিস মেলাইটাসের ড্রাগটাকে মেনলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনসুলিন, যেটা আমরা নিডেলের মাধ্যমে, নিডেল সিরিঞ্জের মাধ্যমে নিয়ে থাকবো বডিতে। একটা হলো সেই ইনসুলিন। তো এটা হলো আমাদের প্যারেন্টাল রুটের মাধ্যমে। প্যারেন্টাল যেটা সেটা হলো ইনসুলিন। আর আমরা তো একটা পেশেন্ট আসার সাথে সাথে আমি ধরে তাকে প্যারেন্টাল বা আইবি রুট, সাবকিউটিনিয়াস রুটের ইনসুলিন দিয়ে দিচ্ছি না। আমি আগে তাকে কী করবো, ওরাল যে অ্যান্টি ডায়াবেটিক এজেন্টগুলো আছে সেগুলো দিব। সো আমাদের সেকেন্ড যেটা সেটা হলো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কেন দুই ভাগে ভাগ করি, আমাদের একটা গ্রুপের ড্রাগ আছে যারা কি করবে, যারা আমার ইনসুলিনের সিক্রেশনটা বাড়াবে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াবে। আর আমাদের আরও একটা গ্রুপের ড্রাগ আছে যারা কি করবে, আমার যে রিসেপ্টরগুলোতে ইনসুলিন কাজ করছিল না ওই রিসেপ্টরগুলোতে সেই ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াবে, অথবা আদার অন্যান্য কোনো মেকানিজমের মাধ্যমে কাজ করবে। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের দুই ধরনের মেকানিজম আছে। ফার্স্ট মেকানিজমের যে ড্রাগগুলো সেগুলো কি করে, সেগুলোকে বলা হয় সিক্রেটোজেনাস ড্রাগ। সিক্রেটোজেনাস ড্রাগের কাজ কি, তারা ইনসুলিনের সিক্রেশন বা রিলিজটাকে বাড়াবে। আর সেকেন্ড গ্রুপের যারা আছে তারা অন্যান্য আদার মেকানিজমের মাধ্যমে কাজ করবে। তাহলে চলো আমরা যদি প্রথমে সিক্রেটোজেনাসগুলো নিয়ে আলোচনা করি। এখানে আমাদের যেটা আছে সেটা হলো সালফোনাইল ইউরিয়াস। ঠিক আছে, সালফোনাইল ইউরিয়াস। তো সালফোনাইল ইউরিয়াসটাকে আবার আমরা দুইটা জেনারেশনে ভাগ করে থাকি। একটা হলো ফার্স্ট জেনারেশন, আর একটা হলো গিয়ে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মাধ্যমে কে কে আছে, ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে টলবুটামাইড, টলাজিমাইড, এরা আছে, তারপরে ক্লোরোপ্রোমাইড। আর সেকেন্ড জেনারেশনের মাধ্যমে আছে আমাদের গ্লিক্লাজাইড, গ্লিপিজাইড। সো আমরা এই কয়টা নাম এখান থেকে জানলে মোর দেন এনাফ। নেক্সট আসো আরেকটা যে গ্রুপ সেটা হলো ম্যাকলিটিনাইড। তো ম্যাকলিটিনাইডের মধ্যে আমাদের কে আছে, এটা ম্যাকলিটিনাইডের মধ্যে আছে আমাদের রিপাগ্লিনাইড। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে জেনে রাখবো। এখন আসো আমরা আমাদের যে আদার্স মেকানিজম আছে সেখানে যে ড্রাগগুলো আছে সেগুলো সম্পর্কে পড়ি। তো এখানে প্রথমে যেটা সেটা হলো থায়াজোড্যান্ডিয়ন। এটার আন্ডারে কে কে আছে, এখানে আছে পিওগ্লিটাজন এবং রোসিগ্লিটাজন। নেক্সট হলো আমাদের বিগুটিনাইড। বিগুটিনাইডটা হলো ম্যাটফর্মিং। আর আমরা ডায়াবেটিক্সের যে ওষুধগুলো আছে এর মধ্যে ম্যাটফর্মিনটাকে আমরা সবচেয়ে ওয়াইডলি ইউজ করে থাকি। সো এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ম্যাটফর্মিনটা এখান থেকে ইম্পর্টেন্ট আছে। এছাড়াও আছে কি আলফা গ্লাইকোসাইডের জিনিসগুলো আছে, কার্বস, এগুলো সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে জানবো। ইনক্রিটিং বেস ড্রাগ আছে এক্সিনেটাইড, এবং এখানে কে কে আছে, এখানে আছে
আমাদের DDP4 ইনহিবিটর। সো এর মধ্যে আছে সব গ্লিপটান, কি গ্লিপটান, লিনাগ্লিপটান, তারপরে সেক্সাগ্লিপটান, সিটাগ্লিপটান, বিলডাগ্লিপটান। সো এই ড্রাগগুলো আমরা এখান থেকে পড়ে থাকবো। এছাড়া আমাদেরকে আছে আমাদের এখানে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর বা GLP2 ইনহিবিটর আছে। এর মধ্যে আছে আমাদেরকে ডিপাগ্লিপ্রোজেন। সো এই ড্রাগগুলো আমরা এখান থেকে আলটিমেটলি এগুলো আমাদের মুখস্থই করতে হবে, বাট এদের যে মেকানিজম আছে মেকানিজমগুলো সম্পর্কে আমরা সামনে একটু একটু করে জানবো। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো ক্যাটাগরাইজ ডায়াবেটিক বেসড অন মোড অফ অ্যাকশন। সো মোড অফ অ্যাকশনের জিনিসটা অলরেডি আমরা ওইখানে দেখে ফেলছি। কিছু আছে ফারেন্ট্রাল, কিছু আছে আমাদের যে সিক্রেটোজেনাস, আর বাকিগুলো হলো আদার কোনো মেকানিজমের মাধ্যমে কাজ করে। সো এই জিনিসটা আমরা এখান থেকে অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। এখন আমরা এখানে নেক্সট যে জিনিসটাতে চলে যাব, এখান থেকে এগুলো আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা যেটা নেক্সটে চলে যাব সেটা হলো আমাদের যে পারেন্টাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা ইনসুলিন। আমরা সাবকিউটিনিয়াস রুটে মেইনলি যে ইনসুলিনটা দিয়ে থাকি সেটা সম্পর্কে করব। তো ইনসুলিন নিয়ে তাহলে আমরা যদি বেসিক ডিসকাশন করি, আমরা জানি ইনসুলিনটা আমাদের কোথা থেকে রিলিজ হয়। ইনসুলিনটা একটা হরমোন, এটা আমাদের বিটা সেল অফ প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় এবং এটাতে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, যার মধ্যে দুইটা চেইন থাকে, একটা হলো চেইন এ এবং আরেকটা হলো চেইন বি। চেইন এতে কয়টা থাকে, 21 অ্যামাইনো অ্যাসিড, আর চেইন বিতে কয়টা থাকে, 30টা অ্যামাইনো অ্যাসিড। এবং এই যে চেইন এ এবং চেইন বি, এরা দুজনের মধ্যে কানেকশন করে, এই দুজনের মধ্যে কানেকশন করে আমাদের যে ডাইসালফাইড বন্ড আছে, ডাইসালফাইড বন্ড। সো এই জিনিসগুলো আমরা জানি। এখন এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের যে প্যানক্রিয়াটিক বিটা সেল আছে, বিটা সেলগুলো আমাদের যে জিঙ্ক আছে, জিঙ্কের সাথে একটা স্ট্রাকচার ফর্মেশন করে, হেক্সামেরিক একটা স্ট্রাকচার ফর্মেশন করে, যেটা 6 মলিকিউল অফ স্ট্রাকচার ফর্মেশন করে। সো এটা ফর্মেশন করার আসলে সুবিধাটা কি, এটা ফর্মেশন করার সুবিধা হলো এর মধ্যে আমাদের যে ইনসুলিনের যে লাইফ টাইমটা আছে বডিতে সেটা ইনক্রিজ করে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। এখন আমরা যেটা জানবো, আমাদের যে প্যানক্রিয়াসের বিটা সেল আছে, প্যানক্রিয়াসের বিটা সেলের থেকে ইনসুলিন রিলিজ হওয়ার সাথে সাথে সবসময় আরও একটা জিনিস রিলিজ হয়, সেটাকে বলা হয় সি পেপটাইড। তো সি পেপটাইডটা আমাদের বডিতে কেন অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা ডিরেক্টলি ইনসুলিনটাকে আমরা মেজার করতে পারি না, আমরা মেইনলি সি পেপটাইডটাকে মেজার করি। সি পেপটাইডকে মেজার করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তির প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে নাকি হচ্ছে না। সো এটা হলো আমাদের সি পেপটাইডের ইম্পর্টেন্স, যেটা আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্স অফ দ্য সি পেপটাইড। বাই মেজারিং অ্যামাউন্ট অফ সি পেপটাইড উই ক্যান মেজার দ্য অ্যামাউন্ট অফ রিলিজ ইনসুলিন, কারণ ইনসুলিনকে ডিরেক্টলি আমরা মেজার করতে পারি না, এটা আমরা সি পেপটাইডের সাহায্যে মেইনলি মেজার করে থাকি। এখন আমরা এখানে নেক্সট যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের যে ইনসুলিন আছে, ইনসুলিন কোথায় ডিগ্রেডেশন ঘটে। তো ইনসুলিনের ডিগ্রেডেশনটা আমাদের মেইনলি লিভার এবং কিডনিতে ঘটে, লিভারে অ্যারাউন্ড 60% এবং কিডনিতে 40% ঘটে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা এখানে জানবো যে কীভাবে আমাদের গ্লুকোজটা ইনসুলিন রিলিজকে আমাদের স্টিমুলেট করে। তো এটা আসলে এখান থেকে আমাদের পড়ার দরকার নেই, এটার আলাদা একটা মেকানিজম আছে, আমরা সামনে দেখবো, সেই অনুযায়ী আমরা করবো। এখন হলো আমাদের বডিতে ইনসুলিনটা মেইনলি কীভাবে কাজ করে। তো আমাদের বডিতে ইনসুলিনটার কাজ যদি আমরা করতে চাই, তো এখানে ইনসুলিনের যে রিসেপ্টরটা আছে, রিসেপ্টরের দুইটা কমপ্লেক্স আছে। ধরা যাক এটা যদি ইনসুলিনের রিসেপ্টর, এটা দুইটা কমপ্লেক্স, একটা হলো আলফা কমপ্লেক্স আর একটা হলো বিটা কমপ্লেক্স। তো আলফা কমপ্লেক্সটা বাইরে থাকে, ইনসুলিন এসে আমাদের এই আলফা কমপ্লেক্সে বাইন্ড করবে। তো আলফা কমপ্লেক্সে যখন সে বাইন্ড করলো, তখন আমাদের যে বিটা কমপ্লেক্সটা ছিল, বিটা কমপ্লেক্সে একটা অটো ফসফোরাইলেশন হয়ে যাবে। সো এখানে অটো ফসফোরাইলেশন অফ দ্য বিটা কমপ্লেক্স, আর বিটা ফসফোরাইলেশন যখন এখানে অটো ফসফোরাইলেশন হয়ে যাবে, তখন নেক্সট যে কাজটা হবে এটা হলো আমাদের টাইরোসিন কাইনেজ যে সিস্টেম আছে, টাইরোসিন কাইনেজ সিস্টেমের মাধ্যমে আমাদের বাকি কাজটা হবে। তাহলে এখানে কী হবে, অ্যাক্টিভেশন অফ দ্য টাইরোসিন কাইনেজ, ঠিক আছে। টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেশন হবে, নেক্সট হবে ফসফোরাইলেশন হবে, এবং আলটিমেটলি আমাদের যে ইনসুলিন আছে, ইনসুলিনের ইফেক্টটা দেখা যাবে। সো ইনসুলিন কীভাবে ইফেক্ট করতে পারে, আমরা জানি ইনসুলিন কি আমাদের একটা রিসেপ্টরের উপরে ট্রান্সপোর্টারের উপরে কাজ করে, সেটা হলো কি, সেটা হলো গ্লুকোজ ট্রান্সপোর্টার বা গ্লুট। সো এই গ্লুটের উপরে যখন সে কাজ করবে, গ্লুটের উপরে কাজ করার মাধ্যমে সে তার ইফেক্টগুলো দেখাবে। সো এখান থেকে আমাদের দুইটা গ্লুট অনেক ইম্পর্টেন্ট, একটা হলো গ্লুট 2 আর একটা হলো গিয়ে গ্লুট 4। তো গ্লুট 2 যেটা, সেটা আমরা জেনে রাখবো, এটা আমাদের প্যানক্রিয়াসে থাকে, আর গ্লুট 4 যেটা, সেটা থাকে আমাদের স্কেলিটাল যে মাসেল বা বডির ম্যাক্সিমাম জায়গায় গ্লুট 4টা থাকে। সো যখন গ্লুট 4টা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কী হবে, আমার ব্লাড থেকে যে গ্লুকোজগুলো আছে এগুলো আমাদের সেলের মধ্যে চলে আসবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম, ঠিক আছে। এছাড়াও সে আরও কী করবে, সে গ্লাইকোজেন সিনথেসিস করবে। তো গ্লাইকোজেন সিনথেসিস করা মানে কি, গ্লুকোজের স্টোরেজ ফর্ম যেটা, সেটাই তো গ্লাইকোজেন। তাহলে আমাদের কী হবে, আমাদের গ্লুকোজের পরিমাণটা ব্লাড থেকে কমে যাবে। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে সে আমাদের কী করে, ইনসুলিনটা আমাদের বডিতে ব্লাডের মধ্যে যে গ্লুকোজের পরিমাণটা আছে সেটা ডিক্রিজ করে থাকে। তাহলে এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, যে ইনসুলিন কীভাবে কাজ করে, হাউ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন ইন আওয়ার বডি, এটা আমরা এখান থেকে জেনে নিলাম।
এখন আসো পরবর্তীতে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের যে অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট অফ ইনসুলিন, ইনসুলিনের অ্যান্টি ডায়াবেটিক ইফেক্টটা আমাদের বিভিন্ন টিস্যুতে কীভাবে হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল যেটা সম্পর্কে আমরা পড়বো সেটা হলো আমাদের লিভারে। প্রথমে যদি আমরা লিভার নিয়ে পড়তে থাকি, লিভারে আসলে তার কী কী ইফেক্ট থাকে। সো দেখো, লিভারটা হলো আমাদের বডির, এটাকে বলা হয় কেমিক্যাল ল্যাবরেটরি। আমাদের বডির ম্যাক্সিমাম যে রিয়াকশনগুলো এগুলো আসলে আমাদের লিভারে ঘটে। সো লিভারটা ইনসুলিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমে হলো সে কিছু ক্যাটাবলিক অ্যাকশন দেখায়। ক্যাটাবলিক অ্যাকশনটা কি? সে ক্যাটাবলিক অ্যাকশনের মাধ্যমে কী করে, সে বিভিন্ন জিনিসকে ইনহিবিট করে। কী কী ইনহিবিট করে? সে গ্লাইকোজেনোলাইসিস ইনহিবিট করে। গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে কী হয়? গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে আমরা জানি আমাদের যে গ্লাইকোজেনটা থাকে, গ্লাইকোজেনটা গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে সে যখন এটাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে নতুন করে গ্লুকোজ আর ফর্মেশন হচ্ছে না। এছাড়া সে কি ইনহিবিট করে? সে কিটোজেনেসিসটা ইনহিবিট করে দেয়। এতে রেজাল্ট আমাদের কিটোসিড ফর্মেশন হয় না। আমরা জানি আমাদের যখন ডায়াবেটিস খুবই এক্সিস বেড়ে যায়, ডায়াবেটিস খুব বেশি বেড়ে গেলে তখন সেটা কী হয়ে যায়? কিটোসিস হয়ে যায়। তাহলে সে কিটোজেনেসিসটাকেও প্রিভেন্ট করে দেয়। এছাড়া সে কী করে? সে আমাদের যে গ্লুকোনিওজেনেসিস, আমরা জানি আমাদের নন কার্বোহাইড্রেট সোর্স, কার্বোহাইড্রেট ব্যতীত অন্য কোনো সোর্স থেকে যদি গ্লুকোজ ফর্মেশন হয় সেটাকে আমরা বলে থাকি গ্লুকানিওজেনেসিস। সো এটা আমাদের গ্লুকানিওজেনেসিসটাকেও প্রিভেন্ট করে। তাহলে এগুলো হলো তার ক্যাটাবলিক অ্যাকশন। তাহলে আমরা বলতে পারি তার ক্যাটাবলিক অ্যাকশনটা মেনলি কেমন? তার ক্যাটাবলিক অ্যাকশনটা মেনলি হলো ইনহিবিটেটরি। এখন আসো নেক্সট আমরা অ্যানাবলিক অ্যাকশন নিয়ে যদি কথা বলি। অ্যানাবলিক অ্যাকশনের মাধ্যমে সে কী করে? সে আমাদের গ্লুকোজটাকে ব্লাড থেকে ধরে এনে সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। তাহলে গ্লুকোজ স্টোরে দেয় গ্লাইকোজেন। তাহলে সেখানে কী করে? গ্লাইকোজেনেসিসের পরিমাণটাকে বেড়ে দেয়। আর আরেকটা জিনিস সে কী করে? সে আমাদের গ্লাইকোজেনোলাইসিস, অলরেডি আমরা ক্যাটাবলিক এটা পড়ে আসছি যে আমাদের গ্লাইকোজেনোলাইসিসের পরিমাণটাকে কমায় দেয়। তাহলে এটা হলো আমাদের যে লিভার ছিল, লিভারে আমরা অ্যাকশনটা দেখে ফেললাম। এখন নেক্সট আমরা যেখানে অ্যাকশনটা দেখবো সেটা হলো আমাদের স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলে সে কী করবে? এই জিনিসটা নিয়ে যদি আমরা দেখি, স্কেলিটাল মাসলে সে আমাদের প্রোটিন সিনথেসিসটাকে বাড়ায় দিবে। দেখো, প্রোটিন সিনথেসিসটা যদি বেড়ে যায় তাহলে তো আমাদের গ্লুকোজ থেকে কী হয়ে গেলো? জিনিসটা প্রোটিনে কনভার্ট হয়ে গেলো, প্রোটিন সিনথেসিসটাকে স্কেলিটাল মাসলে বাড়ায় দিবে। এছাড়া সে কী করবে? আমাদের যে স্কেলিটাল মাসল আছে সেখানে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। সো আমাদের গ্লাইকোজেন সিনথেসিসটাকে সে বাড়ায় দিবে এবং গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করে দিবে। আর এরপরে আমরা নেক্সট যেটা সম্পর্কে পড়বো সেটা হলো আমাদের যে ফ্যাট সেল বা এডিপোস টিস্যু আছে, এডিপোস টিস্যুতে কী হবে? দেখো, গ্লুকোজটা আমাদের যে ইনসুলিন আছে, ইনসুলিনের এডিপোস টিস্যুতে যে ইফেক্টটা হলো সেটা হলো সেই আমাদের যে এডিপোস টিস্যু বা ফ্যাট সেল সেখানে লিপিডের যে লাইসিস বা লাইফোলাইসিসটাকে সে কী করবে? লাইফোলাইসিসটাকে সে ইনহিবিট করে দিবে। তাহলে আমাদের এডিপোস টিস্যুতে তার অ্যাকশনটা কি? অ্যাকশনটা হলো সে লাইফোলাইসিসকে ইনহিবিট করা। কীভাবে লাইফোলাইসিসকে ইনহিবিট করে? সে লাইপোপ্রোটিন যে লাইফেজ এনজাইমটা আছে সেটাকে ইনহিবিট করার মাধ্যমে করে থাকে। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস দেখলাম। আমরা দেখলাম আমাদের লিভারে সে কিছু ক্যাটাবলিক অ্যাকশন দেখায়, কিছু অ্যানাবলিক অ্যাকশন দেখায়। ক্যাটাবলিক অ্যাকশনগুলো মেনলি ইনহিবিটেটরি, আর অ্যানাবলিক অ্যাকশনগুলো হলো আমাদের স্টোরেজ। এরপরে আমাদের স্কেলেটাল মাসলে আমরা দেখলাম প্রোটিনের কিছু এফেক্ট আছে, গ্লুকোজের কিছু এফেক্ট আছে। নেক্সট আমরা আমাদের যে ফ্যাট সেল বা এডিপোস টিস্যু আছে সেখানে আমরা এটার এফেক্টটা দেখে ফেললাম। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে দেখা হয়ে গেল। নেক্সট আমরা এখান থেকে যেটা সম্পর্কে জানবো, এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে যারা ইনসুলিন যেসব পেশেন্টরা নেয় তাদের ক্ষেত্রে খুব কমন একটা অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখতে পাই। এই কমন অ্যাডভার্স ইফেক্টটা কি? তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের বডিতে পটাশিয়ামের যে পরিমাণ আছে, পটাশিয়ামের পরিমাণটা কমে যাবে। ইনসুলিনের ক্ষেত্রে পটাশিয়ামের পরিমাণটা কমে যায়। সো পটাশিয়ামের পরিমাণটা কমে যাওয়ার ফলে এটাকে আমরা কিসে ব্যবহার করতে পারি? হাইপারক্যালেমিয়াতে ইউজ করতে পারি। সো ইনসুলিনের ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে ইনসুলিন যেসব পেশেন্টরা নেয় তাদের ক্ষেত্রে আমাদের পটাশিয়ামের লেভেলটা কমে যাবে, হাইপোক্যালেমিয়া খুব কমন একটা ফিচার। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো যে ডিফারেন্ট প্রিপারেশন অফ ইনসুলিন, ইনসুলিনের বিভিন্ন ধরনের যে ফর্ম আছে, প্রিপারেশন আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে ইনসুলিন প্রিপারেশন। সো ইনসুলিন প্রিপারেশন নিয়ে যদি আমি এখানে কথা বলতে চাই, তাহলে ইনসুলিন প্রিপারেশন নিয়ে কথা বললে আমার এখানে যে জিনিসগুলো আছে, ইনসুলিনের প্রিপারেশনটা মেনলি 4 টাইপের হয়ে থাকে। কি কি? এখানে আমরা দেখতে পাই কিছু আছে র্যাপিড অ্যাক্টিং, এটা ভেরি ভেরি ফাস্ট। এরপরে আছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। সো র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে যদি আমরা কথা বলি, র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে কারা কারা আছে? র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে আছে ইনসুলিন অ্যাসপার্ট, গ্লাইসিন এবং হলো গিয়ে লিপস্প্রো। তাহলে অ্যাসপার্ট, গ্লাইসিন এবং লিসপ্রো এরা হলো গিয়ে আমাদের র্যাপিড অ্যাক্টিং, ভেরি ভেরি ফাস্ট অ্যাক্টিং। এরপর আছে শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হলো রেগুলার ইনসুলিন, আমরা রেগুলারলি যে ইনসুলিনটাকে ব্যবহার করে থাকি সেটা হলো শর্ট অ্যাক্টিং। এছাড়া কিছু আছে ইন্টারমিডিয়েট ইনসুলিন, যেমন যাদেরকে আমরা এনপিএইচ বলে থাকি। এনপিএইচ মানে হলো ন্যাচারাল প্রোটামিন হ্যাগারজন। তাহলে এনপিএসটা আমরা এখান থেকে জানলাম। এছাড়া এখানে আছে ল্যান্টে ফর্মেশন, ল্যান্টে ইনসুলিন ফর্মেশন, যেটা জিঙ্কের সাথে একটা হেক্সামার ফর্মেশন করে বা হেক্সামিয়ার ফর্মেশন করার মাধ্যমে তৈরি করে। ইনসুলিন এবং জিঙ্কসে মিলে একটা হেক্সামিয়ার ফর্মেশন করে। এছাড়া লং অ্যাক্টিং কিছু আছে, লং অ্যাক্টিংয়ের মধ্যে কে আছে? গ্লার্গিন আছে এবং ডিটেমিল আছে। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম টোটাল 4 ধরনের প্রিপারেশন আছে আমার কিছু আছে র্যাপিড অ্যাক্টিং, এখানে আছে অ্যাসপার্ট, গ্লাইসিন এবং লিসপ্রো। শর্ট অ্যাক্টিং হলো আমার রেগুলার ইনসুলিনটা। ইন্টারমিডিয়েটের মধ্যে এনপিএইচ এবং ল্যান্টে আছে। আর লং অ্যাক্টিংয়ের মধ্যে কে আছে? লং অ্যাক্টিংয়ের মধ্যে আছে গ্লার্গিন
এবং হলো ডিটেমিন। সো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের বিভিন্ন ধরনের ইনসুলিন প্রিপারেশন। একটা কোশ্চেন আমাদের ভাইভা এবং রিটেন দুইটার জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট। এখন আমরা নেক্সট এখান থেকে যেটা জানবো সেটা হলো ডিফারেন্স বিটুইন শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন। শর্ট এবং লং অ্যাক্টিং ইনসুলিনের মধ্যে কী আছে? তো দেখো, শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা এটা খুবই কম সময়ের জন্য ইউজ করবো। সো এটা আমরা কখন নিব? এটা আমরা দেখা গেল খাবারের আগে নিলাম। খাবারের আগে নিলে কী হবে? হঠাৎ করে খাবার খাওয়ার কারণে আমার বডিতে যে গ্লুকোজের পরিমাণটা অনেক পিকে চলে যাওয়া, এটাকে সে প্রিভেন্ট করে, তাহলে এটা মিল টাইম কভার করে। আর লং অ্যাক্টিংটা কী করে? বেজাল ইনসুলিন। দেখা যায় যে আমি এখন খাবার খেলাম না, কিন্তু তারপর আমার বডিতে নর্মাল যে গ্লুকোজের লেভেলটা মেনটেন করা, সেটা মেনটেন করাই হলো বেজাল ইনসুলিনের কাজ। তাহলে লং অ্যাক্টিংগুলো বেজাল ইনসুলিন হিসেবে কাজ করে, শর্ট অ্যাক্টিংগুলো আমাদের মিল টাইমটাকে কভার করে থাকে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট হলো সলিউশন অফ ইনসুলিন। ইনসুলিনের সলিউশনটা আবার দুই রকম। একটা হলো গিয়ে ক্লিয়ার সলিউশন, একেবারে যেটা ক্লিয়ার বা ক্রিস্টালাইন, সেটা হলো ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে, ডায়াবেটিক কিটোএসিডোসিসের ক্ষেত্রে আমরা যে ইনসুলিনটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখতে পাই, অথবা সার্জারির আগে যে ব্যবহার করে থাকি সেটাই। আরেকটা হলো প্রিমিক্সড। প্রিমিক্সডে কি? এটা হলো একটু ক্লাউডি অ্যাপিয়ারেন্স থাকবে। কেন ক্লাউডি অ্যাপিয়ারেন্স থাকবে? কারণ এখানে আমরা প্রোটামিন অথবা জিঙ্ক মিক্স করি। তাহলে এটা হলো আমাদের সলিউশন। এখন আসো নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের ইনসুলিনের যে সোর্সটা কী হতে পারে। দেখো, ইনসুলিনের সোর্স হতে পারে অ্যান্ডোজেনাস, নর্মালি আমার বডিতে যেটা তৈরি হয় সেটা হলো একটা সোর্স। এর বাইরে আছে এক্সোজেনাস। তো এক্সোজেনাসটাকে আবার আমরা তিন টাইপে ভাগ করি। কী কী? এখানে আছে বোবাইন ইনসুলিন। বোবাইন ইনসুলিনটা আমরা কোথা থেকে পাই? কাউ থেকে পেয়ে থাকি, ঠিক আছে। আর এটা নর্মাল যে হিউম্যান ইনসুলিন আছে, হিউম্যান ইনসুলিনের থাকে তিনটা অ্যামিনো অ্যাসিড, এটার ক্ষেত্রে আমরা ডিফারেন্স দেখতে পাই। আমরা জানি যে ইনসুলিনের টোটাল 51টা অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে তিনটে অ্যামিনো অ্যাসিড এখানে আমরা ডিফারেন্স দেখতে পাই। আরেকটা হলো ফরসিন ইনসুলিন, যেটা আমরা ফর্ক থেকে পেয়ে থাকি, এখানে একটা অ্যামিনো অ্যাসিডের ডিফারেন্স দেখতে পাই। আর নেক্সট যেটা, সেটা হলো হিউম্যান ইনসুলিন। হিউম্যান ইনসুলিনটা আমরা কীভাবে তৈরি করছি? এটা মেনলি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করে থাকি এবং বর্তমানে এই জিনিসটা মেনলি ব্যবহার করা হয়। তাহলে এগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আসো আমরা জানবো যে আমাদের ইনসুলিনটাকে কোন কোন রুটের মাধ্যমে আমরা বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। সো রুটগুলো নিয়ে যদি আমরা বলি, তাহলে আমাদের এখানে সাবকিউটিনিয়াস রুট আছে। এটা হলো আমাদের মেইন রুট, আমরা নর্মালি সাবকিউটিনিয়াস রুটের মাধ্যমে ব্যবহার করে থাকি। এখানে আমরা অ্যাবডোমেন, মনে রাখবা অ্যাবডোমেনের ক্ষেত্রে এখানে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ব্যতীত অন্যান্য জায়গায় অ্যাবডোমেনের অন্য রিজিয়নে আমরা ইনসুলিনটা ইউজ করে থাকি। এছাড়া বাটকে ব্যবহার করতে পারি। এছাড়া ইন্টারমাস্কুলার কখন ব্যবহার করবো? ইমার্জেন্সি কন্ডিশন, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, তখন আমরা ইন্টারমাস্কুলার ব্যবহার করবো। আর আরেকটা আছে ইনহেলেশন রুট। ইনহেলেশন রুটের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বাট বর্তমানে এটা তো বেশি ব্যবহার করা হয় না, কারণ এটার যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, রেসপিরেটরি ট্র্যাক্টে অনেক বেশি সাইড এফেক্ট দেখা যায়। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা এখান থেকে জানবো হোয়াই ইনসুলিন ইজ নট গিভেন ওরালি। দেখো, আমরা জানি ইনসুলিনটা কি? ইনসুলিনটা হলো একটা হরমোন। আর হরমোনটা কি? যে কোনো হরমোন হলো প্রোটিন। হরমোন হলো প্রোটিন ইন নেচার। তো আমরা যদি এটাকে ওরালি দিই, তাহলে আমাদের স্টোমাকে গিয়ে আমাদের যে গ্যাস্ট্রিক জুস আছে, গ্যাস্ট্রিক জুসের সাহায্যে কী হবে? আমার এই জিনিসটা ডাইজেশন হয়ে যাবে। এই জন্য আমরা ইনসুলিনকে ওরালি দিতে পারি না। নেক্সট আসো এখানে আমরা যেটা জানবো ইনসুলিন ডেলিভারি সিস্টেম, কীভাবে ইনসুলিন দেওয়া যায়। সিরিঞ্জ এবং নিডলের মাধ্যমে দেওয়া যায়, ইনসুলিনের প্যান পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে দেওয়া যায়, ইনসুলিন ইনফিউশন ডিভাইসেস আলাদা, এগুলোর মাধ্যমে দেওয়া যায়, ইনহেলেশন রুটের মাধ্যমে দেওয়া যায়। সো এই জিনিসগুলো আমরা পড়ে রাখবো, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখন আসো ডেইলি ইনসুলিন রিকোয়ারমেন্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এটা একটু পরে আমরা দেখতে পাবো। ডেইলি ইনসুলিনের নর্মাল যে রিকোয়ারমেন্ট সেটা হলো 30 to 50 ইউনিট। একটা ইনসুলিনের আমাদের যে ডায়াবেটিক পেশেন্ট তাকে 30 to 50 ইউনিট পর্যন্ত আমরা সাজেস্ট করে থাকি। এখন আমরা এখান থেকে ডোজ অফ ইনসুলিনের যে ডোজটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো স্প্লিট ডোজের মাধ্যমে, যেমন 2/3 আমরা কখন দিব? বিফোর ব্রেকফাস্ট, খাবার আগে। আর 1/3 দিব আমরা কখন? রাতে, ডিনারের পূর্বে। কেন আমরা রাতে 1/3 দিচ্ছি? রাতে আমরা 1/3 দিই কারণ আমাদের রাতে যে হাইপোগ্লাইসেমিয়া আছে, হাইপোগ্লাইসেমিয়া যেন না হয় সেজন্য আমরা 1/3 দিয়ে থাকি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। সো এগুলো আমরা এখান থেকে পড়লাম। এখন আসো বেদাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট। বেদাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট জিনিসটা কি? সেটা হলো বেদাল দ্বারা বোঝা হয় লং অ্যাক্টিং ইনসুলিন। আমি যদি একটা ইনসুলিন সকালে নিই এবং আমার 24 ঘন্টা কাভার করতে হবে, সেটা হলো বেদাল। আর বোলাসটা হলো কি? আমি মিল টাইম, খাবারের পূর্বে, এখন আমি লাঞ্চ করবো, লাঞ্চের পূর্বে যে ইনসুলিনটা নিব সেটা হলো বোলাস ইনসুলিন। সো এটা হলো আমার বেদাল বোলাস রেজিমেন্ট। এখন আসো নেক্সট আমরা যেটা সম্পর্কে করবো সেটা হলো ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইনসুলিনের ইন্ডিকেশন কোথায়, কোন কোন ক্ষেত্রে আমরা ইনসুলিনটা ইউজ করতে পারি। আর আরেকটা হলো আমাদের অ্যাবসোলুট ইন্ডিকেশন অফ ইনসুলিন। ঠিক আছে, দুইটা জিনিস আছে এখানে, আমরা দুটো জিনিস সম্পর্কে আলাদাভাবে করবো। তো প্রথম যেটা, সেটা হলো ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইনসুলিনটাকে আমরা কোথায় ব্যবহার করবো? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আমরা অলরেডি পড়ে আসছি। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে কী হবে? সেক্ষেত্রে আমাদের ইনসুলিন প্রোডাকশনটাই হচ্ছে না, সো এক্ষেত্রে আমাদের ইনসুলিন অবশ্যই দিতে হবে। নেক্সট হলো আনকন্ট্রোল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা নর্মালি ওরাল যে ওরাল যে ডায়াবেটিক ড্রাগগুলো আছে সেগুলো দিয়ে শুরু করি, বাট ওইগুলো যদি কাজ না করে তখন আমরা এই যে ইনসুলিন আছে ইনসুলিনটা দেবো। এছাড়াও ডায়াবেটিকের কমপ্লিকেশনগুলো, যেমন ডায়াবেটিসের কারণে যদি কিটোএসিডোসিস, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এগুলো হয়, সেক্ষেত্রে আমরা দিব। এছাড়া কী হতে পারে? হাইপোরসমোলাল নন কিটো অ্যাসিড ডায়াবেটিক কোমা, এক্ষেত্রে দিতে পারি। জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে দিতে পারি। অপারেশনের পূর্বে দিতে পারি। হাইপারক্যালেমিয়া পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কারণ আমরা জানি ডায়াবেটিস কী করে? ডায়াবেটিস আমার বডিতে যে পটাশিয়াম আছে, পটাশিয়ামের লেভেলটাকে কমায় থাকে। সো এই কেসগুলোর ক্ষেত্রে আমরা এখানে ডায়াবেটিসের জন্য আমাদের যে ইনসুলিন আছে ইনসুলিন ব্যবহার করতে পারি। এখন আসো আমরা
কিছু জিনিস করবো যেখানে অ্যাবসোলুট ইন্ডিকেশন হলো ইনসুলিন, ইনসুলিন ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। যেমন কি টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, কারণ টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আমার কি হচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস আমার ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে আমার বডির বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। ডায়াবেটিকের যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার দিতে হবে। এছাড়া প্রি অপারেটিভ সার্জারির পূর্বে দিতে হবে, সার্জারির পূর্বে আমি ইনসুলিন দিলে খুব ফাস্ট অ্যাকশন দেখতে পাবো। হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে দিতে পারবো, এবং প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটা ইনসুলিন দিয়ে থাকি। তো প্রেগনেন্সির ক্ষেত্রে নেক্সট আমাদের যে কোশ্চেন আসবে, প্রেগনেন্সির ক্ষেত্রে কেন আমরা প্রেগনেন্সি ডায়াবেটিসে আমরা ইনসুলিন দিই, ওরাল হাইপারটেনসিভ এজেন্টগুলো দিই না। তো এখানে ওরাল হাইপারটেনসিভ এজেন্টগুলো না দেওয়ার পিছনে মেইন রিজনটা হলো, ওরাল হাইপারটেনসিভ যে এজেন্টগুলো আছে এগুলা আমাদের যে ফিটাস আছে ফিটাসের ক্ষতি করে থাকে, যেটাকে আমরা টেরাটোজেনিক ইফেক্ট বলে থাকি। সো এই জন্য আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের ওরাল হাইপারটেনসিভ এজেন্টগুলো দিয়ে থাকি না, এবং ওরাল হাইপারটেনসিভ এজেন্ট অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন ওইখানে। আর আমাদেরকে দিতে হবে কোনটা, দিতে হবে যে ইনসুলিন আছে প্যারেন্টাল ইনসুলিনটা দিতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা এখান থেকে যেটা জানবো, আমাদের ইনসুলিন থেরাপি দিলে সেক্ষেত্রে আমরা কী কী কমপ্লিকেশন দেখতে পাবো, ইনসুলিন থেরাপির কী কী কমপ্লিকেশন হতে পারে। তো অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন, এখানে কিছু অ্যাডভার্স ইফেক্ট হলো ইমিডিয়েট আর কিছু হলো ডিলেড। ইমিডিয়েট যে অ্যাডভার্স ইফেক্টগুলো সেগুলো হলো হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিনের কারণে কী হবে, বডির সব গ্লুকোজ সেলের ভিতরে চলে যাবে। সো হাইপোগ্লাইসেমিয়া খুব কমনলি ঘটে থাকে। হাইপোগ্লাইসেমিয়া থেকে কি কিসে চলে যেতে পারে, শকে চলে যেতে পারে। সো এই জিনিসটা আমরা দেখে নিলাম। আর একটা হলো ইনসুলিন অ্যালার্জি, মেনলি আমরা বোবাইন এবং পর্ক থেকে যে ইনসুলিনটা নিলাম সেটার কারণে আমার বডিতে কী হতে পারে, অ্যালার্জি সৃষ্টি হতে পারে। সো এই জিনিসটার কারণে আমরা এই অ্যালার্জি রিয়াকশনটা দেখে থাকি। আর কিছু রিয়াকশন আছে যেগুলো ডিলেড, পরবর্তী দেরিতে দেখা যায়। কী কী, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, ইমিউন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে অনেকদিন ইনসুলিন ব্যবহার করার কারণে। লিপোডিস্ট্রফি জিনিসটা কি, লিপোডিস্ট্রফি হলো আমরা ধরা যাক অ্যাবডোমেনে এখন একটা মানুষ অনেকদিন ইনজেকশনের সাহায্যে সে ইনসুলিন দিয়ে আসতেছে, এখন ওই যে জায়গাটাতে সে ইনসুলিনটা দিয়ে আসছে ওই এরিয়াটাতে তার ফ্যাটের মধ্যে কিছু অ্যাবনর্মাল চেঞ্জ দেখা যাবে, এটাকে বলা হয় লিপোডিস্ট্রফি। ওকে, তো লিপোডিস্ট্রফিটা আবার দুই রকম, অ্যাট্রোফি হতে পারে, হাইপারট্রফি হতে পারে। অ্যাট্রোফি মানে লস অফ ফ্যাট, হাইপারট্রফি মানে ফ্যাটের একটা লাম্প তৈরি হয়ে যাবে। এছাড়া কি হতে পারে, ওয়েট গেইন হয়ে যেতে পারে, ওবেসিটি হতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা আমাদের প্যারেন্টাল ইনসুলিন আছে এদের ক্ষেত্রে দেখে নিলাম। এখন এখানে একটা ইনসুলিন আমরা পড়ে আসছিলাম, সেটা হলো ইনসুলিন গ্লার্গিন। ইনসুলিন গ্লার্গিনটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, ইনসুলিন গ্লার্গিনটা হলো একটা সলিউবল ইনসুলিন, এবং এখান থেকে আমাদের মেনলি যেটা ইনসুলিন গ্লার্গিনের ক্ষেত্রে জানতে হবে সেটা হলো ইনসুলিন গ্লার্গিনটা আমি যে সিরিঞ্জ দ্বারা ব্যবহার করবো ওই সিরিঞ্জে অন্য কোনো ড্রাগার আমরা ব্যবহার করতে পারবো না, অন্য কোনো টাইপের ইনসুলিনই ব্যবহার করতে পারবো না। কেন এমনটা হচ্ছে, কারণ আমাদের ইনসুলিন গ্লার্গিনটা আছে এটা হলো অনেক বেশি অ্যাসিডিক পিএইচ। সো অ্যাসিডিক পিএইচ হওয়ার কারণে আমরা এটা অন্য কোনো ইনসুলিন প্রিপারেশনের সাথে এই সিরিঞ্জটা ব্যবহার করতে পারবো না। সো এটা আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট আছে, এটা আমরা জেনে রাখবো। এখন নেক্সট আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো ড্রাগ অফ চয়েস ইন প্রেগনেন্ট লেডি উইথ ডায়াবেটিস মেলাইটাস। একটা প্রেগনেন্ট লেডি তার ডায়াবেটিস মেলাইটাস আছে, তার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কোনটা। সো এটা অলরেডি আমি বলে ফেলছি যে আমরা ওরাল হাইপারটেনসিভ এজেন্টগুলো দিতে পারবো না, কারণ এটা টেরাটোজেনিক। সো আমরা যে প্যারেন্টাল ইনসুলিন আছে সেটা দিয়ে থাকি। এখন আসো ডায়াবেটিক ড্রাগ ইন পেরি অপারেটিভ পিরিয়ড, সার্জারির পূর্বে, প্রায়র টু সার্জারি আমরা কোনটা দিয়ে থাকবো। তো এখানে যে বিষয়টা সেটা হলো মেনলি দেখো, সার্জারি জিনিসটা এটা অবশ্যই একটা স্ট্রেসফুল জিনিস, একটা স্ট্রেসফুল কন্ডিশন। সার্জারি রুমে একজনকে নিয়ে হচ্ছে সার্জারি করা হবে। সো আমরা যখন স্ট্রেস কন্ডিশনে থাকি তো আমাদের যে স্ট্রেস হরমোনগুলো আছে এদের রিলিজ বেড়ে যায়। এখন আমাদের স্ট্রেস হরমোন কারা, আমাদের গ্লুকাকর্টিকয়েড একটা স্ট্রেস হরমোন, এপিনেফ্রিন, গ্লুকাগন, থাইরয়েড, এগুলো হলো আমাদের স্ট্রেস হরমোন। সো মেনলি গ্লুকাকর্টিকয়েড, এপিনেফ্রিন এরা কী করে, এরা আমাদের বডিতে যে ইনসুলিন আছে ইনসুলিনের পরিমাণটাকে কমায় দেয়। সোজা কথা হলো এরা আমার বডিতে ডায়াবেটিস সৃষ্টি করে, ডায়াবেটিজেনিক বা গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায় দেয়। সো ওই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। সো ওই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা কী করি, তখন আমরা এই যে প্যারেন্টাল ইনসুলিন আছে প্যারেন্টাল ইনসুলিনটা দিয়ে থাকি। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখে নিলাম। নেক্সট আমরা এখান থেকে যেটা জানবো সেটা হলো, আমরা একটু আগে পড়ে আসলাম যে আমাদের ইনসুলিনের ক্ষেত্রে খুব কমন একটা অ্যাডভার্স ইফেক্ট কি, ইনসুলিনের ক্ষেত্রে খুব কমন একটা অ্যাডভার্স ইফেক্ট হলো হাইপোগ্লাইসেমিয়া। আমাদের ব্লাড থেকে সব গ্লুকোজ সেলে চলে গেলো এবং পেশেন্টটা হাইপোগ্লাইসেমিক হয়ে গেলো। সো এই হাইপোগ্লাইসেমিয়াটা খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস, কারণ হাইপোগ্লাইসেমিয়া থেকে একবার শকে চলে গেলে ওই পেশেন্টটাকে ম্যানেজমেন্ট করা, তাকে লাইফ সেভ করা খুব রিস্কি হয়ে যায়। তো দেখো এখানে আমাদেরকে যেটা জানতে হবে, হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে একটু পড়তে হবে। হাইপোগ্লাইসেমিক শক কি, যদি হাইপোগ্লাইসেমিয়ার কারণে ব্লাডে গ্লুকোজ কমে যাওয়ার কারণে কোনো একটা ব্যক্তি শকে চলে যায় সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিক শক বলে থাকি। সো এটা কাদের ক্ষেত্রে দেখতে পাই, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাই। নর্মালি কত, এখানে হাইপোগ্লাইসেমিয়া একটা নর্মাল পার্সেন্টের ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল যদি 2 মিলিমোল পার নিচে চলে আসে সেক্ষেত্রে কী হবে, আমরা হাইপোগ্লাইসেমিক স্ট্যাটাসে চলে যাব। আর একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে 4-এর নিচে চলে আসলেই সে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াবেটিক পেশেন্ট খুব কমনলি সে
হাইপোগ্লাইসেমিক স্ট্যাটাসে চলে যেতে পারে। এখন আমরা হাইপোগ্লাইসেমিক স্ট্যাটাসটা কি, হাইপোগ্লাইসেমিক স্ট্যাটাসটা আমার বডির জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন, আমার বডির জন্য অ্যালার্মিং সিচুয়েশন এটা। তো আমরা জানি অ্যালার্মিং সিচুয়েশনে কী হয়, অ্যালার্মিং সিচুয়েশন আমার বডিতে আমাদের যে সিম্প্যাথেটিক সিস্টেমটা আছে, সিম্প্যাথেটিক সিস্টেমটা হাইপার অ্যাক্টিভেট হয়ে যায়। তো এক্ষেত্রে কী হবে, সিম্প্যাথেটিক সিস্টেমটাও হাইপার অ্যাক্টিভেট হবে, আবার প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমেরও কিছু ইফেক্ট দেখা যাবে। বাট মেইনলি যে সিমটমগুলো এগুলো সিম্প্যাথেটিক সিস্টেমের কারণে দেখা যায়। কী কী দেখা যায়, পেশেন্ট পালপিটেশন ফিল করবে, ট্রেমর ফিল করবে, সোয়েটিং ফিল করবে, নার্ভাসনেস ফিল করবে, সে নিজেই বুঝতে পারবে যে তার বডির মধ্যে কী হচ্ছে, গ্লুকোজের লেভেল কমে গেছে। এবং এই জিনিসটার ফলে সে কী করবে, সে বাইরে থেকে একটা সেন্টার ফ্রেশ বা এই টাইপের সুগার টাইপের মিষ্টি একটা খেয়ে নিল, খেয়ে আনার মাধ্যমে তার কী হবে, ডায়াবেটিসটা আবার যে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনটা আছে সেটা কন্ট্রোল চলে আসবে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম, এগুলো হলো আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এর মধ্যে সোয়েটিংটা হলো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা আমরা ভালোভাবে মনে রাখবো। আর প্যারাসিম্প্যাথেটিক কিছু সিমটম দেখা যায়, যেমন নাউসিয়া, হাঙ্গার, এবং এদের রেজাল্ট কী হবে, একটা পর্যায়ে গিয়ে পেশেন্টটা যদি সে কোনো সুগার বাইরে থেকে নিল না, সে আনকনসিয়াস হয়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন হলো ট্রিটমেন্ট, একটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলো একটা পেশেন্টের, সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট দিব। তো দেখো, হতে পারে যে আমার যে হাইপোগ্লাইসেমিক পেশেন্টটা, সে বুঝতে পারতেছে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তার পালপিটেশন বেড়ে গেছে, সে সোয়েটিং হচ্ছে অনেক বেশি। তো এই জিনিসগুলো তো সে ফিল করতে পারে। এখন সে কী করবে, সে তো এখন অজ্ঞান হয়নি, আনকনসিয়াস হয়নি। আনকনসিয়াস না হলে সে কী করবে, সে সিম্পল একটা সুগার বা মিষ্টি জাতীয় কিছু একটা খেয়ে নিবে, তার ডায়াবেটিসটা নর্মাল হয়ে যাবে, ব্লাড সুগারটা নর্মাল হয়ে যাবে। এখন একটা পেশেন্ট, সে দেখা গেল আনকনসিয়াস হয়ে গেছে, তো ওই পেশেন্টের ক্ষেত্রে কী করতে হবে, আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা তখন স্যালাইন দিতে হবে। কী স্যালাইন দিব, 50% গ্লুকোজ সলিউশন দিব, যেটাকে আমরা 50% দিয়ে বলে থাকি। তাহলে এই হলো আমাদের যে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা, এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। এখন আমরা নেক্সট যেটা সম্পর্কে জানবো, টিপিক্যাল ফিচার অফ হাইপোগ্লাইসেমিক কোমা। হাইপোগ্লাইসেমিক কোমার ক্ষেত্রে আমরা কী কী দেখবো, এক্সেসিভ সোয়েটিংটা খুব বেশি কমন। আর হাইপারগ্লাইসেমিক কোমার ক্ষেত্রে ডিহাইড্রেশন থাকবে, এখানে কোনো সোয়েটিং থাকবে না, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর যার হাইপারগ্লাইসেমিক পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল ব্রিদিং দেখে থাকি, যেটাকে আমরা কুসমুল ব্রিদিং বলে থাকি, ওকে। তাহলে আমরা এখান থেকে হাইপোগ্লাইসেমিক কোমা এবং হাইপারগ্লাইসেমিক কোমা এই দুইটার মধ্যে ইনশাল্লাহ ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদের দেখা শেষ। এখন নেক্সট আমরা এখানে যেটা পড়বো সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কি, আমরা পড়ে আসলাম যে আমাদের যদি একটা ডায়াবেটিক পেশেন্ট থাকে, আমরা ডেইলি তাকে কতটুকু প্যারেন্টাল ইনসুলিন দিতে পারি, 30 থেকে 40। এখন একটা পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল 200 ইউনিট পর্যন্ত ইনসুলিন দিলাম, তারপরেও তার কাজ হলো না, তো এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন হতে পারে, এটা ইমিউনোলজিক্যাল কারণ, ইমিউন সিস্টেমের কারণ হতে পারে, এবং নন ইমিউনোলজিক্যাল কারণ হতে পারে। ইমিউনোলজিক্যাল কারণের মধ্যে মেইনলি ইমিউনোগ্লোবিন ই মেডিয়েটেড কারণে হয়ে থাকে, এটা আমরা জেনে রাখবো। আর নন ইমিউনোগ্লোবিনের মধ্যে যে রিজনগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে, যেমন আপ রেগুলেশন অফ রিসেপ্টর, ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এখন আসো নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো অ্যাডভান্টেজ অফ ইনসুলিন ওভার অ্যান্টিডায়াবেটিক এজেন্ট। আমরা ওরালি যে অ্যান্টিডায়াবেটিক এজেন্টগুলো দিচ্ছি, সেটার তুলনায় আমাদের যে প্যারেন্টাল ইনসুলিনটা আছে, সেটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। তো প্রথমে যদি আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চাই, প্রথম হলো র্যাপিড অ্যাকশন। দেখো, এটা যদি আমরা, যেহেতু এটা আমরা আইবি রুটে দিচ্ছি, তো এটার অ্যাকশনটা কেমন হবে, র্যাপিড হবে। এছাড়া আমরা দেখলাম এটা আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে শুধুমাত্র প্যারেন্টাল যে ইনসুলিনটা আছে সেটা ইউজ করতে পারি, এবং হেপাটিক এবং রেনাল ইনসাফিসিয়েন্সি ওদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, এবং ডায়াবেটিক কিটোসিডোসিস এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, তো এক্ষেত্রে আমরা ইনসুলিনটা ব্যবহার করতে পারি। এখন আসো আমাদের যে ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা হলো মনিটরিং করতে হয়। মনিটরিং করা খুব নেসেসারি, কারণ যে কোনো সময় হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে যেতে পারে, যে হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা অনেক বেশি। আর এখানে রেগুলার ইনজেকশন দেওয়া লাগে, এটা খুবই পেইনফুল এবং এটা একটা এক্সপেন্সিভ মেথড। তো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। তাহলে আমরা আমাদের যে পারেন্ট্রাল যে ইনসুলিন আছে, পারেন্ট্রাল ইনসুলিন নিয়ে আমাদের পড়াশোনা শেষ। এখন আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে এক এক করে পড়বো। তো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে কী কী আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে আমরা অলরেডি পড়ে আসছি, কিছু হলো সিক্লোডোজেনাস, আমরা সালফোনাইল ইউরিয়াজ এবং মেগলিটিনাইড এটা হিসেবে আমরা দেখছিলাম, এগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ সালফোনাইল ইউরিয়াজ যে ড্রাগগুলো আছে, এটা কীভাবে কাজ করে, এটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এটা আমাদের রিটেন ভাইভে 2 জায়গাতে ধরবে, সেটা আমরা এই ফিগারটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো কীভাবে সালফোনাইল ইউরিয়াস কাজ করে সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে নর্মাল আমাদের বডি থেকে যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা কীভাবে তৈরি হয়, আমরা আগে এটা জানবো। তো নর্মালি কী হয়, আমার বডিতে আমি খাবার দাবার খেলাম, খাওয়ার পরে আমার বডিতে কী হলো, আমার বডিতে গ্লুকোজের লেভেল বেড়ে গেলো। এখন এই গ্লুকোজটা কী করবে, গ্লুকোজটা GLUT2 দ্বারা কী করবে, আমার যে প্যানক্রিয়াসের বিটা সেল আছে, প্যানক্রিয়াসের বিটা সেলে চলে আসলো, এবং গ্লুকোজটা প্যানক্রিয়াসের বিটা সেলে এসে আলটিমেটলি তার কী হবে, মেটাবলিজম, গ্লাইকোজেনেসিস হওয়ার মাধ্যমে আলটিমেটলি সে কী প্রোডাকশন করলো, এটিপি প্রোডাকশন করলো। এখন এই এটিপিটা গিয়ে কোথায় কাজে লাগবে, এটিপিটা কাজে লাগবে এখানে আমাদের একটা ট্রান্সপোর্টার থাকে, সেটা হলো সোডিয়াম, আমাদের এখানে একটা ট্রান্সপোর্টার থাকে পটাশিয়াম এটিপিএস চ্যানেল, ঠিক আছে, পটাশিয়াম এটিপিএস চ্যানেল। সো এটিপিটা গিয়ে পটাশিয়াম এটিপিএস চ্যানেলের উপরে কাজ করবে। এটিপিএস চ্যানেলের উপরে কাজ করার মাধ্যমে আলটিমেটলি এখানে কী হবে, এখানে আমার যে পটাশিয়ামটা আছে, পটাশিয়ামটা সেলের বাইরে চলে যাবে। সো পটাশিয়াম যখন সেলের বাইরে চলে গেল, আমার সেলের ভিতরে, বিটা সেলের ভিতরে পজিটিভ আয়নের যে
ভারসাম্য আছে সেটা রক্ষা করার জন্য কী হবে, আমাদের সেলের বাইরে থেকে ক্যালসিয়ামটা সেলের ভিতরে ঢুকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামটা সেলের ভিতরে আসছে। তো ক্যালসিয়াম সেলের ভিতরে আসলে আলটিমেটলি কী হয়, ক্যালসিয়ামের কাজ হলো কন্ট্রাকশন করা। ক্যালসিয়াম পরবর্তীতে কী করবে, কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের যে ইনসুলিনটা স্টোর ছিল বিটা সেলে, এই বিটা সেল থেকে ইনসুলিনটা আলটিমেটলি এক্সোসাইটোসিসের মাধ্যমে আমাদের বডিতে বের হয়ে চলে আসবে এবং আলটিমেটলি ব্লাডে গিয়ে আমাদের যে সেলগুলো আছে সেলগুলোর উপরে কাজ করবে। সো এটা হলো আমাদের নর্মাল একটা মেকানিজম। তাহলে আমি যদি এটা আবার একটু বলি, তাহলে কী হলো, আমার বডিতে গ্লুকোজ আসলো, ব্লাডে গ্লুকোজ আসলো, ব্লাডের গ্লুকোজটা কোথায় চলে আসলো, গ্লুটের মাধ্যমে আমাদের বিটা সেলে আসলো, বিটা সেলে সে এটিপি তৈরি করলো, এটিপি থেকে আলটিমেটলি এটা আমাদের পটাশিয়াম চ্যানেলটা থেকে পটাশিয়ামকে বের করে দিল। এটার এগেনস্টে আমাদের বডিতে ক্যালসিয়াম ঢুকলো, ক্যালসিয়ামটা আমার ইনসুলিনটাকে বের করে দিল। এখন এখানে কি হবে, আমার যে সালফোনাইল ইউরিয়াস ড্রাগগুলো আছে এগুলো গিয়ে আমার এই যে পটাশিয়াম চ্যানেলটা আছে, পটাশিয়াম চ্যানেলটাকে ব্লক করে দিবে। এখন পটাশিয়াম চ্যানেল যদি ব্লক হয়ে যায়, পটাশিয়াম কি আর এখান থেকে বের হতে পারবে? পটাশিয়াম তো আর বের হবে না। তো পটাশিয়াম যদি বের না হয় তাহলে তো আমার বডিতে ক্যালসিয়াম ঢুকার আর কোনো প্রয়োজন নাই। আমার যে বিটা সেল আছে সেখানে তো আর ক্যালসিয়াম ঢুকার প্রয়োজন নাই। আর ক্যালসিয়াম যদি না ঢুকে তাহলে তারা আমার ইনসুলিনটা বের হচ্ছে না। তাহলে এই হলো আমার যে সালফোনাইল ইউরিয়াস আছে, সালফোনাইল ইউরিয়াস কীভাবে কাজ করে। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে জেনে নিলাম। এখন আসো নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের সালফোনাইল ইউরিয়াসটা কী কী ক্ষেত্রে দিতে পারি। তো সালফোনাইল ইউরিয়াস অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে দিতে পারবো, টাইপ 1 টাইপ 2 ক্ষেত্রে দিতে পারবো। তবে সালফোনাইল ইউরিয়াসটা আমরা একটা ক্ষেত্রে অনেক বেশি মনে রাখবো, সেটা হলো সালফোনাইল ইউরিয়াসটা মেইনলি আমরা এটা আমাদের যে থিন একটা পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসছে, সে থিন পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই সালফোনাইল ইউরিয়াসটা দিয়ে থাকি। ওকে, তাহলে প্রশ্ন আসবো ওবিস পেশেন্টদের ক্ষেত্রে কাকে দিব। ওবিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা মেটফরমিনটাকে সাজেস্ট করে থাকি। সো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। এটা আমরা মোস্ট দিয়ে মনে রাখতে পারি। মোস্টে এম এ হলো মেটফরমিন, ওতে হলো ওবিস, এসতে হলো সালফোনাইল ইউরিয়াস, টিতে হলো আমাদের যে থিন পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখে নিলাম। নেক্সট এখানে আমরা যেটা জানবো অ্যাডভার্স ইফেক্ট অফ সালফোনাইল ইউরিয়াস। সালফোনাইল ইউরিয়াসের কী কী অ্যাডভার্স ইফেক্ট? একটা অ্যাডভার্স ইফেক্ট কমন, হাইপোগ্লাইসেমিয়া। এছাড়া আমরা বললাম এটা থিন পেশেন্টের ক্ষেত্রে দিই। কেন থিন পেশেন্টের ক্ষেত্রে দিই? কারণ সে ওয়েট গেইন করে। এখন এছাড়াও সে জিআই আপসেট করতে পারে, নাউসিয়া, ভমিটিং, হেডেক, পোস্টারাল, এই জিনিসগুলো দেখা যেতে পারে। আর টেরাটোজেনেসি এটা খুব কমন। তো এগুলো আমরা এখান থেকে ইনশাল্লাহ পারবো। এখন নেক্সট আসো এখানে আমরা যেটা দেখবো কন্ট্রাইন্ডিকেশন অফ সালফোনাইল ইউরিয়াস। সালফোনাইল ইউরিয়াস কোথায় দেওয়া যাবে না? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ এখানে আমরা অ্যাবসলিউটলি কি দিতে হবে, প্যারেন্টাল যে ইনসুলিন আছে সেটা দিতে হবে। প্রেগনেন্সির ক্ষেত্রে দিতে পারবো না, রেনাল এবং হেপাটিক ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে দিতে পারবো না। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এখন এই যে সালফোনাইল ইউরিয়াস আছে, সালফোনাইল ইউরিয়াস জাতীয় ড্রাগগুলোর একটা ড্রব্যাক আছে। কী ড্রব্যাক? সেটা হলো আমরা জানলাম যে সালফোনাইল ইউরিয়াস ড্রাগগুলো কী করে, আমার বিটা সেল থেকে ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়ায় দেয়। এখন বিটা সেল থেকে সে যেহেতু ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়াবে, আচ্ছা, তো বিটা সেল থেকে সে যেহেতু ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়াবে এটার পিছনে, তাহলে কি হলো, এটার জন্য আমাদের যে বিটা সেল আছে, বিটা সেল 30% যে বিটা সেল আছে 30% বিটা সেল সবসময় অ্যাক্টিভ থাকা লাগে। তাহলে 30% অফ দ্য বিটা সেল মাস্ট বি ফাংশনিং। এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখবো। এখন এর বাইরে আমাদের আর এখান থেকে কি করতে হবে, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। এখানে যেটা লাগবে না এখান থেকে মেটফরমিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেটফরমিন থেকে আমরা মনে রাখবো এটা হলো মোস্টলি বা খুব কমনলি যে ডায়াবেটিস ড্রাগটা ইউজ করা হয় সেটা হলো মেটফরমিন। আর মেটফরমিনটা আমরা ওবিস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে আসো মেকানিজম অ্যাকশন অফ যে মেটফরমিনটা কী করে, মেটফরমিনটা মেইনলি আমাদের যে বডিতে সে গ্লুকানিওজেনেসিসটাকে ইনহিবিট করে দেয়। গ্লুকানিওজেনেসিস যদি ইনহিবিট হয়ে যায় তাহলে আমার নতুন করে গ্লুকোজ তৈরি হতে পারছে না। এছাড়া সে কী করবে, আমাদের জিআইটি থেকে কী করবে, জিআইটি থেকে গ্লুকোজের যে অ্যাবজর্পশন আছে অ্যাবজর্পশনটাকে স্লো করে দিবে। সো আমার বডিতে হঠাৎ করে ব্লাড বেড়ে যাচ্ছে পারবে না, এবং আমাদের ফেরিফেরাল যে সেলগুলো আছে সেলগুলোতে গ্লুকোজের আপটেকটাকে বাড়া দিবে। সো এটা হলো তার যে মেইনলি মেকানিজম, সেটা আমরা জেনে নিলাম। এখন নেক্সট হলো গিয়ে মেটফরমিন আমরা কাদের ক্ষেত্রে দিব। মেটফরমিন হলো আমাদের টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি। প্রথমে আমরা এই ডাক্তার দিয়ে শুরু করবো, এটা আমরা এখান থেকে জানবো। এখন আসো মেটফরমিনের অ্যাডভার্স ইফেক্ট, জিআই অ্যাডভার্স ইফেক্ট, নাউসিয়া, ভমিটিং, এগুলো খুব কমন। ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, এটা একটা মেইন ফিচার। এছাড়া মেটফরমিন যারা নেয় তাদের ক্ষেত্রে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, যা আলটিমেটলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে থাকে। ওকে, এছাড়া আমরা মেটফরমিন দেখলাম, মেটফরমিনটা আমরা কাদের ক্ষেত্রে দিব, ওবিস পেশেন্টদের ক্ষেত্রে দিতে পারি। এটা আমাদের একটা সুবিধা মেটফরমিনের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আমরা এখান থেকে যেটা জানবো সেটা হলো আমাদের এই যে SGLT2 ইনহিবিটর, এটা কীভাবে কাজ করে। আমরা জানি আমাদের যে নেপ্রন আছে, নেপ্রনে একটা ট্রান্সপোর্টার থাকে SGLT2। সো এটা মূলত কি, এটা হলো সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, সোডিয়াম এবং গ্লুকোজটাকে সে ট্রান্সপোর্ট করে। সো যদি আমার এখানে
SGLT2টাকে আমি ইনহিবিট করে দিই, তাহলে কী হবে, আমার গ্লুকোজটার বডিতে ব্যাক যেতে পারবে না। এর রেজাল্ট কী হবে, গ্লুকোজটা আমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, গ্লাইকোজিউরিয়া দেখতে পাবো। সো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। সো এই ড্রাগগুলোর মেইন ড্রব্যাকটা কি, আমাদের যে SGLT2 ইনহিবিটর আছে, এই ড্রাগগুলোর মেইন ড্রব্যাক হলো এরা কী করছে, এটা আমার ইউরিনে গ্লুকোজের পরিমাণ অনেক বাড়ায় দিচ্ছে। এখন গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজটা একটা কি, একটা সুইট না। সো গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে এখানে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, মাইক্রো অর্গানিজমের এটা একটা খুব ভালো জায়গা হয়ে যাবে। সো কী হয়, ওই পেশেন্টদের ক্ষেত্রে খুব কমনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা দেখা যায়। সো এই যে SGLT2 ইনহিবিটরস আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমন। সো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখবো। থায়াজোড্যান্ডিয়ন নামগুলো জেনে রাখবো, পিও গ্লিটাজন এবং রোসিগ্লিটাজন, এখান থেকে এতটুকু জানলে আমাদের হবে। এখন আমরা নেক্সট যেটা জানবো, একারবস। একারবস জাতীয় যে ড্রাগগুলো আছে, আলফা গ্লাইকোসাইড ইনহিবিটর, তারা কী করে, একারবস যেটা মূলত করে সেটা হলো আমাদের আলফা গ্লাইকোসাইডেজ। গ্লাইকোসাইডেজের কাজ কি, গ্লাইকোসাইড হলো আমাদের যে গ্লুকোজ আছে, গ্লুকোজটাকে কী করে, ডাইজেশন করে। সো এটা কী করে, আমার এই গ্লাইকোসাইডেজটাকে কি ইনহিবিট করে দেয়। সো যেহেতু এনজাইমটা ইনহিবিট হয়ে গেলে আলটিমেটলি কী হবে, আমার এই যে ডাইজেশনটা আছে, ডাইজেশনটা হবে না। ডাইজেশন না হলে কী হবে, যদি আমার স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো ডাইজেশন না হয়, সেটার অ্যাবজর্পশনও হবে না, আলটিমেটলি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাবে। সো এটা হলো আমাদের কার্বোহাইড্রেট জাতীয় ড্রাগের যে মেকানিজম অফ অ্যাকশন আছে, মেকানিজম অফ অ্যাকশনটা। এছাড়া এখানে আমরা অ্যাক্সিডিনাইটটা জেনে রাখবো, এটা একটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় এই ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ছাড়াও। আর সিটাগ্লিপটান, সিটাগ্লিপটান থেকে আমাদেরকে যেটা জানতে হবে, এটা আমাদের মেনলি কীভাবে কাজ করে, এটা আমাদের যে সার্কুলেটিং DDP4টাকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। আর DDP4টা কি মূলত কি, এটা হলো আমার একটা যে DDP4-এর কাজ কি, DDP4টা হলো আমাদের ইনক্রিটিন হরমোনটাকে ডিগ্রেডেশন করে। তো যেহেতু আমাদের ইনক্রিটিন হরমোনটা ডিগ্রেডেশন হবে না, ইনক্রিটিন হরমোন কী করবে, আমাদের বডিতে গিয়ে GLP এসব হরমোনের যে রিলিজ আছে তাদেরকে বাড়াই দিবে, এবং GIP এদের কাজ কি, এরা আমার বডিতে ইনসুলিনের পরিমাণটাকে বাড়িয়ে রাখে। সো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে রাখবো। সো এই হলো আমাদের এখানে টোটাল যে ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস মেলাইটাসের বিভিন্ন ড্রাগ। তাহলে আমরা এখান থেকে কী কী জানলাম, আমরা মেনলি দেখলাম যে আমাদের ডায়াবেটিস মেলাইটাসের যে ড্রাগগুলো আছে, এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনসুলিন, ইনসুলিনটা আমরা নর্মালি টাইপ 1 ডায়াবেটিস এবং যে প্রেগনেন্সি আছে সেটার ক্ষেত্রে অ্যাবসোলুটলি দিতে, বা টাইপ 2 ডায়াবেটিসটা ক্ষেত্রে আমরা কী করে থাকি, আমাদের যে ওরাল এজেন্টগুলো আছে সেগুলো দিয়ে থাকি। এবং এখানে আমরা ওরাল এজেন্টগুলোর ক্ষেত্রে কয়েকটা মেকানিজম খুব ভালোভাবে জানবো, স্পেশালি সালফোনাইল ইউরিয়াজ, একারবস, এদের মেকানিজমটা আমাদের জন্য ভাইভ এবং রিটার্ন দুইটার জন্য ইম্পর্টেন্ট। সো এই হলো আমাদের যে ওভারঅল ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াবেটিস মেলাইটাসের ড্রাগগুলো সম্পর্কে আলোচনা। সো ধন্যবাদ সবাইকে।